কাটতে দিয়ে আমি কই আরিফ ভাই জি আমি স্যার বলেন, আধা ঘন্টা ক্লাস হইলে শুরু করছি। সিঙ্গেল দেয় আগে সিঙ্গেল হইলে কাইটে আপনি আবার যদি লগে লগে ঢুকতে কেন আবার আধা ঘন্টা সেকেন্ড চলবে আধা ঘন্টা 45 মিনিট বুঝলাম না, আবার বলেন। বলছি 30 মিনিট হইলে একটা সিঙ্গেল দেয় ওই সিঙ্গেলের পর আপনি যদি কাইটে দিয়ে আবার লগ লগ অগবর জয়েন করতে বলেন না তাহলে আর ওই যে ওই 9 মিনিট অপেক্ষা করতে হবে না। না, এটা ওকে করা লাগে না, এটা মনে হয় প্রিমিয়াম ভার্সন। না, না না, এটা প্রিমিয়াম। প্রিমিয়াম ভার্সন আমাদের 45 মিনিট পরে কাটতে যায়, সংকেত দেয় কাটতে যে যায় কাটতে দিবে, কিন্তু নয় কাটতে মিনিট যায় পর না। জয়েন করতে হয়। আর যদি 30 মিনিট পর আপনি কাটতে দিয়ে আবার লগ লগ ঢোকেন তাইলে আর ওই যে ওই 9 মিনিট অপেক্ষা করা লাগে না। কাটতে দিয়ে ঢুকবো কি, আমি 45 মিনিট পরে তো কাটতে আবার সবাই ঢুকতে আছে। 45 মিনিট পর তো এমনি কাইটে যায় অটোমেটিক আর আপনি 30 মিনিট পর যদি 30 থেকে 40 মিনিটের মধ্যে আপনি কাইটে আবার লগালগ আবার ঢোকেন না হুম। কাইটে দিয়ে আবার লগালগ আপনার এই ওই যে শুভাঙ্গীদের আবার এই বলেন তাইলে আর কিন্তু ওয়েট করতে হবে না। যারা যারা লাইনে আছে তাদের কি আবার ঢুকতে হয়? হ্যাঁ তারা আবার কাটিয়ে গেলে তো হ্যাগো কাটিয়ে যাবে এবার আবার তারা লগালগ ঢুকবে তাইলে আর কই যে অপেক্ষা করার দরকার নেই। Recording in progress. ডিসপ্লে কি দেখা যায়? না, না স্যার। এখন মনে হয় ডিসপ্লে দেখা যাচ্ছে নাকি? না, দেখা যাচ্ছে না। নিট অ্যান্ড ক্লিয়ার। হ্যাঁ, আপনার কলটা হ্যাঁ আয় না? আচ্ছা, একটু ঠিক করেন। হ্যাঁ, আসছে আসছে। দেখেন ক্যাশ ফ্লো, এটা আসলে নতুন শুরু করছি তো একটু সমস্যা হইতে পারে, সকলে মানিয়ে নেবেন। দেখেন এটা হচ্ছে 2008 সালে আসা একটি কোশ্চেন। এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার আগে কিছু নিয়ম কানুন একটু জানি, ঠিক আছে? কিছু তো ধরেন একটা অধ্যায়ের শুরুর সময় বলতে হয়। মূলত এটা নগদ নগদ প্রবাহ, ঠিক আছে? ক্যাশ ফ্লো এখানে আমরা কি বলে তিনটা জিনিস নির্ণয় করব। এটা একটা হচ্ছে কি বলে অপারেটিং অ্যাক্টিভিটিস, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কয়টা জিনিস বলবেন? তিনটা। তিনটা জিনিস বলেন। অপারেটিং অ্যাক্টিভিটিস, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং আর ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সকলে যদি এই তিনটা পার্ট একটু মুখস্থ করতেন ভালো হইতো, যে এখানে আমরা তিনটা জিনিস কাজ করি। কি বলছে? অপারেটিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কয়টা জিনিস করি বলেন? তিনটা। তিনটা জিনিস করি। আমরা মূলত এখানে এন্ডিং ক্যাশ ব্যালেন্স নির্ণয় করব। কি নির্ণয় করি বলেন? এন্ডিং ক্যাশ ব্যালেন্স। ক্যাশ আচ্ছা, ব্যালেন্স। একটু দেখেন এখানে ক্যাশে আমাদের একটা টাকা দেওয়া আছে 6,700 এবং 9,000, 2014 সাল এবং 2015 সাল। মনে রাখবেন 2015 সালের এই যে 9,000 এটা হচ্ছে উত্তর। মনে থাকবে? এটা জি স্যার। মিললে গেলে বুঝবো আমরা কি মানে এই এটা মিলছে আমাদের। 2015 সালের মানে শেষ বছরের ক্যাশের যে টাকাটা আছে এই টাকাটাই কি উত্তর। যদি আচ্ছা। 9,000 টাকা না হয় তাহলে এই অঙ্ক হয়নি, যে কোনো ভাবেই হোক। কি বলছি? এটা হয়নি। সকল কি বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন আমরা একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নির্ণয় করার সময় প্রথমে লাগবে কি? নেট ইনকাম। বলেন কি নেট লাগবে? ইনকাম। নেট ইনকাম। আমাদের বেশিরভাগ যে অঙ্কগুলো আছে এতে নেট ইনকাম দেওয়া আছে। এই দেখেন নেট ইনকাম কত দেওয়া আছে? 12,500। 12,500। 12,500। আমরা এই নেট ইনকাম 12,500 লিখে দিব টাকার এই যে 2 নম্বর কলমে। আশাবাদী এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। বুঝছেন কি সবাই? ঠিক আছে। লাইনে আছেন? মানে যারা ইসে আছেন তারা কি সবাই মোবাইলের সামনে আছেন? এই যে সজীব ভাই, জি জি, রায়ানা মোবাইলের আপু। সামনে আছে। জি জি আছি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু থাকিয়ে না। দেখেন হুম, এরপরে অবশ্যই। আমরা আহ এই যে টাকাটা এই পাশে নিয়ে নিব, এরপর একটা লাইন লিখবো।
অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল নিট ইনকাম টু নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এই লাইনটি একটু মুখস্থ রাখলে ভালো হয় সবসময়ের জন্য। অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল নিট ইনকাম টু নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং Operating অ্যাক্টিভিটিস। activities. যেই অঙ্কই করেন না কেন এতটুকু আপনারা সাথে অ্যাড করে নেবেন। এতটুকু কি বুঝতে পারছেন? যে অঙ্ক কি মানে সব ধরনের ক্যাশ ফ্লোতে এরকম এই লেখাটা লেখা লাগে তাই না ভাই? যে ক্যাশ ফ্লোর এই বাধ্যতামূলক। হ্যাঁ ক্যাশ ফ্লোর এই লাইনটা বাধ্যতামূলক। এখন হুম। শুনেন, সব থেকে কঠিন পার্ট হচ্ছে এই অধ্যায়ের এই অপারেটিং অ্যাক্টিভিটিস করা খুঁজে বের করা, মানে এই প্রথম কয়টাই প্রথম পার্টটা, ঠিক আছে? এইটা পারলে এই নিচের এই অংশটুকু আসলেই সহজ, ঠিক আছে? কি বলছি, প্রথম এই পার্টটা যদি সকলে পারেন, নিচের পার্টটা কি অরিজিনালি কথা হচ্ছে সহজ, ঠিক আছে? হুম। এবার এইটা পারার কিছু নিয়মটা জানেন, আমি বলে দিচ্ছি। আপনারা চলতি সম্পদ এবং চলতি দায় চিনেন? হ্যাঁ। যদি চলতি সম্পদ এবং চলতি দায় চিনেন তাহলে অনেকটা হয়ে যায়। যেমন আমি আপনাকে বলি অ্যাকাউন্ট রিসিভেবল চলতি সম্পদ, হুম। এইটার ভিতরে কি আর চলতি সম্পদ আছে কিনা দেখেন। একুমুলেট দায়, মর্গেজ লোন, দীর্ঘমেয়াদী দায়, কমন স্টক, এগুলো কিন্তু চলতি দায় না। শেয়ার প্রিমিয়াম, তারপর রিটার্ন, আচ্ছা রিটার্নিং আর্নিং, এগুলো কিন্তু কি চলতি সম্পদ না বা চলতি দায়ও না। লাইবিলিটিস সবগুলো এগুলো। এখানে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল এইটা, আর এইখানে এই ক্যাশ বাদ, ক্যাশ ছাড়া বলবেন অ্যাকাউন্টস রিসিভেবল চলতি সম্পদ না? হ্যাঁ, চলতি জি। সম্পদ। ইনভেন্টরি চলতি সম্পদ, Inventory চলতি সম্পদ। প্রিপেড Prepaid expense চলতি প্রিপেড এক্সপেন্স, সম্পদ খরচ অগ্রিম সম্পদ, কোন ধরনের সম্পদ বলেন? চলতি। চলতি সম্পদ। তাহলে এখানে এই দেখেন চলতি সম্পদ পাইলাম এই তিনটা, চলতি দায় পাইলাম একটা। না আর কিছু আছে বলেন তো একটু? না না। শরীর খারাপ আচ্ছা দেখেন, লাগতেছে। এক কথায় বুঝবেন যে এইখানে এই চারটা জিনিস যাইবে অন্তত পক্ষে, অন্য কিছু পরে দেখবো, এই চারটা জিনিস যাইবে। যাবে। তাহলে চারটা জিনিস কি পাইলাম? মনে রাখবেন চলতি সম্পদ আর চলতি দায়। আমি একটু সকলকে বলতেছি, মনে রাখেন চলতি সম্পদ এবং চলতি দায় কোথায় যায়? অপারেটিং অপারেটিং অ্যাক্টিভিটিস এর ভিতরে দেয়। কোথায় যায় বলেন একটু? ভাই অপারেটিং অ্যাক্টিভিটিস এর ভিতরে দেয়। আমি একটু যদি দেখাই আপনাদেরকে, এই দেখেন ইনভেন্টরি, এই দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল, এবার দেখেন এই প্রিপেড এক্সপেন্স, এবার দেখেন অ্যাকাউন্টস পেয়েবল। এই নিচের চারটা তো এই কয়টাই নাকি? কোন নুডলস কই রে নুডলস? আচ্ছা, এরপরে কালকে একটু আরো দুইটা জিনিস মনে রাখেন। আমিও তো ফ্ল্যাট নুডলস গেইন আনছি। অন সেলস, কি বলছে বলেন একটু? গেইন অন সেলস, তুমি কি একটু রাতে আমাকে নুডলস তারপরে করে দিতে পারবা? গেইন কোনো অন time- সেলস। রায়না আপু একটু মিউট করে নেন যদি কথা আমি বলেন। তো আনছি যেন ও একটু বানায় আর গেইন অন সেলস এন্ড লস অন সেলস, কি বলছে বলেন একটু? গেইন অন সেলস, লস অন সেলস। আচ্ছা, গেইন অন সেলস বলতে কি বোঝেন? ধরেন আপনি একটা ওইটার আগে যে ছিল পণ্যের ওই দাম যে আছে পুটুলি ধরেন পুটুলি 500 ওগুলো টাকা, আমার পটুয়াখালীর পাঁচটা, কিন্তু যেটা আমি আপনি হচ্ছে যদি সেটা সিঙ্গেল থাকতে কিনছি। 600 টাকায় বিক্রি করেন তাহলে দেখেন আপনার 100 টাকা কিন্তু লাভ হয় নাকি? আচ্ছা যাই হোক, তুই একটু কি রাতে বলছি, রান্না একটা করতে পণ্যের দাম যদি হয় 500 টাকা, আপনি যদি 600 টাকা কি সে করি পণ্যটা খাও, বিক্রি রাতে করেন খাবি না? তাহলে সেটা কি লাভ হয় না লস হয়? লস। 500 টাকা যদি 600 টাকায় বিক্রি করেন, 500 টাকা 600 টাকা 500 টাকায় বিক্রি করেন, তাহলে আপনার কি হয়? হয়েছে না। লাভ হয়। এটাকে বলে ধরো যেটা বাদ এটাকে কি বলে? গেছে গেইন অন ওদের সেলস। কাছে যাবা কি না? বলে বলেন? পড়ার কোনো ই না, আর বুঝতে পারতেছো না? কিছু শুনতে পাইতেছি না। আরিফ স্যার কিছু শুনতে পাচ্ছি না। রায়না আপু আপনি একটু মিউট করেন। হ্যালো। রায়না পূজার এখন সে নিজেই শুনে না, সে ফোন থেকে বাইরে যে কথা আল্লাহ বলতেছে। ঠিক আছে, ধন্যবাদ। এবার দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল দেখেন। আবার একটু বলেন। আচ্ছা বলতেছি, এই তিনটা জিনিস তো বুঝছেন যে অ্যাকাউন্টস জি। চলতি সম্পদ, এই ক্যাশ ছাড়া, ক্যাশটা কিন্তু চলতি সম্পদ, ক্যাশ বাদে হ্যাঁ। আপনি দেখবেন চলতি সম্পদ অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেড এক্সপেন্স, এগুলো কিন্তু চলতি সম্পদ। আর এখানে চলতি জি। দায় আছে একটা নাকি? হুম। তাহলে কি বলছি, চলতি সম্পদ এবং চলতি দায় অপারেটিং এক্সপেন্সের ভেতরে যায়। কি বলছি? অপারেটিং অ্যাক্টিভিটিস এর ভেতরে যায়। কি বলছি? চলতি সম্পদ এবং চলতি দায় কোথায় যায়?
অপারেটিং অপারেটিং অ্যাক্টিভিটিস এর ভিতরে। অপারেটিং অ্যাক্টিভিটিস এর ভিতরে যায়। এই দেখেন আমি আবার বললাম, উপরে যেগুলো বলছি সেগুলোর নাম দেখেন: অ্যাকাউন্ট রিসিভেবল, চলতি সম্পদ; ইনভেন্টরি, চলতি সম্পদ; প্রিপেইড এক্সপেন্স, চলতি সম্পদ; অ্যাকাউন্টস পেয়েবল, চলতি দায়। এতটুকু কি বুঝছেন সবাই? জি স্যার, এরপরে আরো তিনটা জিনিস যাবে। কয়টা জিনিস? তিনটা। তিনটে। আচ্ছা, সেই তিনটা জিনিস আমার সাথে একটু নামটা মুখস্থ করবেন। গেইন অন সেলস, বলেন একটু। গেইন Gain on অন, sales. গেইন অন সেলস, লস অন সেলস, Loss on sales. ডেপ্রিসিয়েশন। তাহলে গেইন অন সেলস, লস অন সেলস, লস অন সেলস ডেপ্রিসিয়েশন। এন্ড ডেপ্রিসিয়েশন। বলেন গেইন অন সেলস, লস অন সেলস, লস অন সেলস এন্ড ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন। এখন দেখেন আমি এইটা একটু ব্যাখ্যা দিচ্ছি। ধরেন একটা মেশিনের দাম আছে 500 টাকা। সেই মেশিনটি যদি আপনি 600 টাকায় বিক্রি করেন, আপনার অবশ্যই 100 টাকা লাভ হয়েছে নাকি? জি, এই ওইটা গেইন 100 অন টাকাকে সেলস। বলা হয় গেইন অন সেলস। Gain এই on টাকাটা, sales. এই 100 টাকা অপারেটিং অ্যাক্টিভিটিস এর ভিতরে আসবে। বুঝতে পারছেন? জি স্যার। যোগ হবে না বিয়োগ হবে সেটা কোথায় নিব সেটা আমি পরে বলবো। এবার লস অ্যান্ড সেলস, ধরেন একটা পণ্যের দাম বলছি 500 টাকা। সেই পণ্যটি যদি আপনি 400 টাকায় বিক্রি করেন, তাহলে আপনার 100 টাকা লস নাকি? Loss on sales. জি। এই 100 টাকা এটাকে বলা হয় লস অ্যান্ড সেলস, মানে বিক্রয় করার কথা যা তার থেকে কমে বিক্রি করেছেন, মানে আপনার লস হয়েছে। এটাকে কি বলে বলেন? লস Loss on অ্যান্ড সেলস। লস অন বলেন সেলস, লস অ্যান্ড সেলস। লস অন সেলস। এটা কি বুঝছেন? Clear. জি স্যার। আচ্ছা, এরপরে কি বলছি? ডেপ্রিসিয়েশন। কি বলছি বলেন? ডেপ্রিসিয়েশন, Precision. ডেপ্রিসিয়েশন। দেখেন বেশিরভাগ প্রশ্নেই গেইন অন সেলস অথবা লস অন সেলস নাও হইতে পারে, কিন্তু ডেপ্রিসিয়েশন দেখবেন সবার ভিতরেই আছে। ঠিক আছে? এবার এই অঙ্ক করার জন্য আপনার একটু ভালো মতো যেই কে বলছি, এই সমন্বয়গুলো দেওয়া থাকবে, এডিশনাল ইনফরমেশন যেগুলো দেওয়া আছে, এগুলো আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, নিট ইনকাম, এই যে প্রথমে দেওয়া হচ্ছে কি দেখছেন? নিট ইনকাম কত টাকা বলেন? 12,500 টাকা। এইটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একদম শুরুতে যাবে, মনে থাকবে? জি স্যার। একদম ক্যাশ ফ্লো স্টেটমেন্টের শুরুতে কি বসে? Net income. নিট ইনকাম। ইনকাম। এরপরে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস এর তথ্যগুলোর নিচে বসবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমরা কি বলছি? আগে এই যে সমন্বয়গুলোর এই যে তিনটা জিনিস বলছি, ডেপ্রিসিয়েশন, গেইন অন সেলস, লস অন সেলস, এই তিনটা জিনিস আপনারা সমন্বয় থেকে খুঁজে বের করবেন কি কি আছে। ঠিক আছে? আমি একটা একটা করে জি। পড়তেছি। প্রথম সমন্বয় শেষ হয়েছে নাকি? জি। আচ্ছা দেখেন, এখানে 2 নম্বরের সমন্বয় বলে দিয়েছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন ইকুইপমেন্ট টাকা 2500 টাকা। ইকুইপমেন্টের অবচয় কত টাকা? 2500 টাকা। 2500 টাকা। ডেপ্রিসিয়েশন। ঠিক আছে? ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন আছে 2500 টাকা। 2500 টাকা। এতটুকু ক্লিয়ার? জি জি। আচ্ছা, আরো একটা লাইন আছে দেখেন, ফুললি ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 1000 was discarded and its cost was removed from the accounting অ্যাকাউন্টিং রেকর্ডস। required. আচ্ছা, রেকর্ড। এখন দেখেন আরো 1000 টাকা ডেপ্রিসিয়েশন আছে। কি বলছি? আরো 1000 টাকা ডেপ্রিসিয়েশন আছে। ডেপ্রিসিয়েশন আছে। দেখেন আবার একটু পড়ি এটা। ফুললি ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট দ্যাট কস্ট কত? Cost 1000 টাকা। একটা মেশিনের 1000 দাম আছে টাকা। 1000 টাকা। একটা মেশিনের দাম আছে কত বলেন? 1000 টাকা। এই 1000 টাকা পুরোটাই ডেপ্রিসিয়েশন, ফুললি ডেপ্রিসিয়েশন। এতটুকু ক্লিয়ার? জি। এখন এই ডেপ্রিসিয়েশনটা কোনো কাজে আসবে না। কেন আসবে না আমি একটু হিসাব করে আপনাকে দেখাচ্ছি। উপরে একুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা দেখেন, পাইছেন সবাই? জি জি। আচ্ছা, 2014 সালের ডেপ্রিসিয়েশন আছে 4000। 4000। 2015 সালে আছে কত বলেন? 5500। 5500। তাহলে এখানে আমাদের অবচয় আছে 1500 টাকা বাড়ছে। অবচয় কত টাকা বাড়ছে? 1500। 1000 টাকা। আর একটা মেশিন ছিল যার আছে 1000 টাকা, মোট হয়েছে কত? 2500 টাকা। 2500। দেখেন এখানে বাইরেছি আমরা 1500, আর এখান দিয়ে আরো একটা ইকুইপমেন্ট, যে ইকুইপমেন্টের যা ক্রয় হয়েছে তাই সম্পূর্ণ অবচয় হয়ে গেছে 1000। তাহলে আমাদের অবচয় হয়েছে কত?
2500 এই 2500 দেখেন আমাদের 2 নম্বর এন্ট্রিতে বলা হয়েছে, সম্পূর্ণ বলে দিয়েছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন ইকুইপমেন্ট টাকা 2500। দেওয়াই আছে। এটা সম্পূর্ণটা কি হিসাব করে দেওয়া আছে। এটা কি বুঝতে পারছেন? সবাই কি বুঝছেন? জি এই দেখেন স্যার। আমি এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নিয়েছি 2500 টাকা, আশাবাদী এটা বুঝতে পারছেন নাকি? এখন এখানে একটা কথা আছে, যোগ হইবে না বিয়োগ হইবে, ঠিক আছে? আমি আপনাদের বোঝার স্বার্থে আমি আমার নিয়ম অনুযায়ী আপনাদের মনে রাখার একটা কৌশল শিখাচ্ছি, ঠিক আছে? হুম এই কৌশলটা আপনারা মনে মনে ব্যবহার করবেন, কিন্তু কারোর সামনে বলবেন না, ঠিক আছে? তাহলে হাসতে পারি, বলেছি ঠিক আছে? আমি মানে ইসের জন্য বলিনি, হাসার জন্য বলছি। কেউ হাসতে পারে, কিন্তু আপনি আপনার মনে রাখার জন্য বলবেন, মানে মনে মনে এটা চিন্তা করবেন, তারপর আপনি লিখবেন, ঠিক আছে? ওকে ওকে সহজ সহজ ভাবে বললাম, ভালো লাগলে বিয়োগ, খারাপ লাগলে যোগ। কি বলছি বলেন? ভালো লাগলে বিয়োগ, খারাপ লাগলে ভালো যোগ। লাগলে আচ্ছা, আমি আপনাকে স্পষ্ট বুঝিয়ে দিব, ঠিক আছে? কিন্তু সহজ টেকনিকটা বলছি, ভালো লাগলে বিয়োগ, খারাপ লাগলে যোগ। যোগ। বিষয়টা কি মনে থাকবে? মানে ভালো লাগলে বিয়োগ, খারাপ লাগলে যোগ। জি, এটা কি মনে থাকবে? আমি ভালো আপনাকে লাগলে যোগ করা যায় না? শোনেন, সেটা করা যায় না, সেটা তো পরের হিসাব, ঠিক আছে? এখন আমি একটু বলি আপনাকে, ধরেন আপনার যদি জি। সম্পদ বৃদ্ধি পায়, আপনার ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। ভালো লাগে। যদি সম্পদ ভালো লাগলে এটা হবে বিয়োগ। বিয়োগ। যদি সম্পদ হ্রাস পায়, আপনার ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। এটা হবে যোগ। ক্লিয়ার? জি। আচ্ছা দেখেন, আচ্ছা এই অবশ্যই হয়েছে, আপনার ভালো লাগছে না খারাপ লাগছে? খারাপ লাগছে। খারাপ লাগছে, খারাপ লাগলে হবে যোগ, 2500 যোগ। পাইছেন কিনা? কথাটা ক্লিয়ার? বুঝবেন কিন্তু, জি, আপনি স্যার। যেভাবে মনে রাখেন এটা আপনার বিষয়, ঠিক আছে? পরীক্ষার জি, হলে স্যার। লিখতে পারলেই তো হয়েছে। হ্যাঁ 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 আচ্ছা, রাইনা আপু মিউট করবেন যদি কথা বলেন, হ্যাঁ? আচ্ছা, পাইলাম আমি একটা। কথা বলতেছি না রে ভাই, আচ্ছা আমি আচ্ছা, ঠিক আছে শুনতেছি। ঠিক আছে ঠিক আছে। এরপরে আমি বলতেছি। তাহলে আমরা একটা পাইলাম ডেপ্রিসিয়েশন নাকি? জি জি। এরপরে জি। দেখেন, অন হাফ অফ দ্য মর্গেজ ওয়াজ রিপেইড। আচ্ছা, মর্গেজ অর্ধেক পরিশোধ করছে। আচ্ছা, মর্গেজ এটা চলতি সম্পদও না, চলতি দায়ও না, এটা যাবে ব্যাংকক ঋণ। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর ভিতরে, কিন্তু এটা এখানে আমার কোনো আসা যাবে না। এটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার। জি জি 2000 কমন স্টক ওয়ার ইস্যুড এট 6 পার শেয়ার। দেখেন, 2000 কমন স্টক মানে শেয়ার ইস্যু করেছেন, মানে বিক্রয় করেছেন 6 টাকা পার শেয়ার, ঠিক আছে? এইটা যাইবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর ভিতরে। কিসের ভিতরে বলেন? ইনভেস্টিং এর মধ্যে যাবে না নাকি? ফিনান্সিং হ্যাঁ সরি, ভিতরে। ইনভেস্টিং, একদম শেষেরটা যাবে। ইনভেস্টিং এ যাবে না। আচ্ছা কমন ঠিক স্টক আছে। হ্যাঁ এবার ক্যাশ ডিভিডেন্ড এটাও শেষে যাবে, ক্যাশ ডিভিডেন্ড ইনভেস্টিং ঠিক এর আছে? ভিতর। এটাও কি বলছে, ইনভেস্টিং। এই ফাইন্যান্সিং এর ভিতরে যাইবে, ইনভেস্টিং এ না, ফাইন্যান্সিং এ। আচ্ছা আচ্ছা প্লিজ ইনভেস্টিং এ শোনেন, আমি বলে দেবো কোনটা কি যাবে। ইনভেস্টিং এ শুধু যাবে ক্রয় আর বিক্রয়, স্থায়ী সম্পত্তির ক্রয় ক্রয় আর বিক্রয়। বিক্রয় হ্যাঁ ছাড়া সেটা তো ইনভেস্টিং দেখছি। এ আর কিছু স্থায়ী যাইবে না। সম্পদ ক্রয় বিক্রয় ইনভেস্টিং এ। আমি এখানে আসবো, পরে আসি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ। দেখেন, অন্তত পক্ষে এটা তো বুঝছেন, এটা এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস যাবে না, এটা কি বুঝছেন? হুম এই যে ডিভাইডেন্ড, কমন স্টক, মর্গেজ, এটা ফাইন্যান্সিং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর জিনিস। আবার বললাম, কমন স্টক, ডিভাইডেন্ড, মর্গেজ, এগুলো কোথায় মর্গেজ যায়? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর। তাহলে আমরা এই পুরো সমন্বয় কটা থেকে পাইছি মাত্র একটা অবচয়। কি পাইছি বলেন? অবশ্যই। অবচয় মানে ডেপ্রিসিয়েশন পাইছি। আর কিছু আছে এখানে? না গেইন স্যার। অন সেলস অথবা লস অন সেলস, এই দুইটা জিনিসের একটাও কি এখানে আছে? না স্যার। নাই। এতটুকু কি বুঝছেন সবাই? জি জি আচ্ছা ধন্যবাদ। এরপরে আমরা উপরে আসি। অ্যাকাউন্টস পেয়েবল, এটা কি দায় না? জি দায়, চলতি দায়। চলতি দায়। অ্যাকাউন্টস পেয়েবল কি বলেন? চলতি দেয়। চলতি দায়। 2014 সালে আছে 7500, 2015 সালে আছে 6000। এটা কি বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? হ্রাস পাইছে। কত টাকা হ্রাস পাইছে? 1500 আর 1500 না? 1500। 1500 টাকা হ্রাস পাইছে নাকি?
আচ্ছা, দায় হ্রাস পাইলে ভালো লাগে না খারাপ লাগে একটু বলবেন সবাই। ভালো লাগে। ভালো লাগে। ভালো লাগে, তাহলে ভালো লাগলে অবশ্যই বিয়োগ। এই দেখেন কি লিখছি, অ্যাকাউন্ট পেয়েবল। এই যে অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ 15,000, এটা কি বুঝছেন বিয়োগ হয়েছে? 1500 জি। তোমার। হ্যাঁ 1500 1500, মানে ঠিক আছে ঠিক আছে, এটা কি হয়েছে বিয়োগ হয়েছে, এটা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, পাইলাম অ্যাকাউন্টস পেয়েবল। এই কটার ভিতর দেখেন কোন চলতি দায় আছে কিনা। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন যাবে না, নাই। মর্গেজ হচ্ছে যাবে না, হ্যাঁ। কমন স্টক যাবে না, প্রিমিয়াম এবারে রিটার্নিং আর্নিং এটাও যাবে না। এতটা বুঝছেন? ঠিক আছে। ক্যাশ বাদে অ্যাকাউন্টস হ্যাঁ। মানে চলতি সম্পদ আছে কি কি সেটা খোঁজেন। অ্যাকাউন্টস রিসিভেবল চলতি সম্পদ নাকি? জি। আচ্ছা, পূর্বে আছে 12,000, বর্তমানে আছে 11,500, বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? হ্রাস হ্রাস পাইছে। পাইছে আচ্ছা, কত টাকা হ্রাস পাইছে? 500 টাকা। 500 টাকা। তাহলে কি চলতি সম্পদ হ্রাস পাইছে নাকি? হুম। ভালো লাগছে না খারাপ লাগছে? খারাপ লাগছে। খারাপ লাগছে। তাহলে খারাপ লাগলে অবশ্যই যোগ। এই দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস 500 টাকা ডিক্রিজ অ্যাকাউন্ট রিসিভেবল 500 টাকা, এই যে যোগ। বুঝতে পারছেন? বুঝতে পারছি। না বুঝা বলিয়েন না অনেকে। এরপরে না। আসেন জি স্যার। ইনভেন্টরি, এটা তো একটা মজুত পণ্য চলতি সম্পদ নাকি? জি। চলতি সম্পদ পূর্বের ছিল 31,500, বর্তমানে হচ্ছে 32,000, বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। বৃদ্ধি পাইছে। তাহলে চলতি সম্পদ বৃদ্ধি পাইলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। কত টাকা বাড়ছে বলতে পারেন? 500 টাকা। তাহলে যদি বৃদ্ধি পায়, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই বিয়োগ হইবে। এদিন কি জানি ইনভেন্টরি, এই 500 বিয়োগ হয়েছে। বুঝছেন? জি স্যার। আচ্ছা, এরপরে আসেন প্রিপেইড এক্সপেন্স, খরচ অগ্রিম অবশ্যই সম্পদ নাকি? জি। সম্পদ আগে ছিল 800 টাকা, এখন হয়েছে কত? 1000। বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? বৃদ্ধি পাইছে। কত টাকা বৃদ্ধি পাইছে? 200 টাকা। তাহলে ভালো লাগছে না? আপনার সম্পদ বৃদ্ধি পাইছে, ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো। তাহলে অবশ্যই বিয়োগ হইবে। এই যে বিয়োগ, বুঝাইতে পারছি? জি স্যার। শোনেন, আমি যেভাবেই বলি আপনাদের বুঝাইতে পারছি কিনা সেটা বলেন। জি স্যার। আচ্ছা, 2500 টাকা থেকে 2500 আরে 5,500, 3,000, 3,000 থেকে এইটা বিয়োগ করেন। ধরেন এই 500 বাদ কত থাকে? এই 800 টাকা থাকে। কত থাকে বলেন? 800 টাকা। 800 টাকা 800 টাকা প্লাসে থাকে। 800 টাকা কি থাকে? প্লাসে। প্লাসে। আচ্ছা, আমাদের 12,500 হচ্ছে নিট ইনকাম। এটার সাথে 12,500, এটার সাথে আপনার কি বলে 800 অপারেটিং যোগ অ্যাক্টিভিটিস আছে 800, এটা দেন যোগ। 13,300 আসছে কি? এই যে প্লাসে। নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, মনে থাকবে এটা কি বলে বলেন? নিট ক্যাশ Provided প্রোভাইডেড Need বাই cash provided by operating অপারেটিং activities. অ্যাক্টিভিটিস। এটা আর কি বুঝছেন? মাইনাস। এটা কি বুঝতে মাইনাস পারছেন থাকলে কি? কি হবে? মাইনাস থাকলে নিট ইউজ। ক্যাশ প্রোভাইডেড বাই নিট ক্যাশ প্রোভাইডেড By operating না activities. ইউজড হবে, নিট ক্যাশ ইউজড বাই, নিট না ক্যাশ এটা ইউজড প্রোভাইডেড বাই মাইনাস। প্রোভাইডেড বাই মাইনাস অপারেটিং হইলে অ্যাক্টিভিটিস। মাইনাস হইলে মনে হয় ইউজড হয় নাকি? মাইনাস হইলে জি ইউজড জি হইবে। যে ঠিক মাইনাস আছে, হলে কি হবে? শুনেন, ইউজড শব্দটা লেখা থাকবে এখানে, আর কিছু না। নিট ক্যাশ ইউজড প্রোভাইডেড অ্যাক্টিভিটিস বা অপারেটিং, নিট ক্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। By operating এটার activities. প্লাসে। তখন মাইনাস অনেক পাবো ভাই, ওইখানে সময় যাব। ঠিক আছে, হুম। এই হচ্ছে একটা পার্ট শেষ। এটা কি বুঝছেন? স্যার আপনি ওপেনিং অ্যাক্টিভিটিস লেখছেন ওই জায়গায়। ওপেনিং লিখেছি। আর টাইপিং মাঝে মধ্যে ওই যে আচ্ছা দেখেন, পরেরটাই ইউজড আছে, সমস্যা নাই। আচ্ছা শোনেন প্লিজ, এই ক্লাসটা বেশিক্ষণ থাকবে না, এর ভিতর শেষ করব। নিট ক্যাশ, Okay, এবার হচ্ছে আমার 2 নাম্বার পার্ট। 2 নাম্বার বের করবো বলেন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। বলেন কি বের করব? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে মাত্র 2টা জিনিস যায়, সবাই মুখস্থ করবেন। কয়টা জিনিস? দুইটা জিনিস। পারচেজ আর সেলস। বলেন পারচেজ এবং সেলস। Sales. কার? এটা কি স্থায়ী স্থায়ী সম্পদের। সম্পত্তি? স্থায়ী সম্পদের কার ফিক্সড বলেন? অ্যাসেটস।
স্থায়ী সম্পদের কয়টা জিনিস যায় একটু বলবেন? দুইটা দুইটা কি যায়। কি? দুইটা পার্সেস পার্সেস আর পার্সেস ফিক্সড এবং অ্যাসেটস সেলস। শুধু স্থায়ী সম্পত্তির ক্রয় এবং বিক্রয় ছাড়া বিক্রয়। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর কিচ্ছু যাবে না, মনে থাকবে? জি স্যার। আচ্ছা দেখেন, এবার আমি এই পার্সেস বের করব। দেখেন এখানে কোন পার্সেস আছে কিনা দেখেন তো একটু। নাই, আছে? না, এখন পার্সেস আমরা কিভাবে দেখব? আচ্ছা স্থায়ী সম্পত্তি যাবেন, স্থায়ী সম্পত্তি ইকুইপমেন্ট ছাড়া আর কিছু আছে? না, একটাই আছে। কথা বলবেন। না, না হ্যাঁ স্যার। নাই। একটাই না। আছে। একটু দেখেন আগে ছিল 21,000 নাকি? হ্যাঁ, এর বর্তমানে আছে কত? 28,000, কত 28,000, বাড়ছে? 7,000। 7,000। 7,000 বাড়ছে। এতটুকু কি বুঝছেন? জি জি। এরপরে আমাদের এই লাইনটা একটু আসেন। দেখেন ফুললি ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট কস্ট অফ 1,000 টাকা। একটা ইকুইপমেন্ট ছিল, যে ইকুইপমেন্টটার 1,000 টাকা অপচয় হয়েছে, মানে ওই ইকুইপমেন্টের দামও 1,000 টাকা ছিল, 1,000 টাকা অপচয় হয়ে গেছে। আচ্ছা ইকুইপমেন্ট তো ছিল 1,000 টাকা নাকি? জি। তাহলে এই ইকুইপমেন্টের সাথে আরো 1,000 যোগ হইবে। এখানে দেখেন এখানে ক্রয় করছে কত? 7,000। 7,000। আর এখানে আরো 1,000 টাকার ক্রয় করছিল যেটা অপচয় হয়ে গেছে। বুঝবেন এই 1,000 টাকার ইকুইপমেন্ট এটার সাথে নিতে হবে। ক্লিয়ার? হুম হুম। তাহলে ইকুইপমেন্ট পারচেজ হইতে কত? 8,000। 8,000 টাকা। ইকুইপমেন্ট পারচেজ হইতে কত? 8,000 টাকা। 8,000 এটা কি টাকা। বুঝছেন? এবার এই ক্ষেত্রে মানে এই নিচের দুইটার ক্ষেত্রে এই যে ভালো লাগলে যোগ আর খারাপ লাগলে বিয়োগ এগুলো আর দরকার নেই। এখানে মনে রাখবেন টাকা গেলে বিয়োগ, টাকা আসলে যোগ। আপনি একটা পণ্য যদি পারচেজ করেন, টাকা দেন না টাকা পান? দেই। তাহলে অবশ্যই টাকাটা গেছে নাকি? মাইনাস। জি এতটুকু বুঝছেন? জি জি। স্থায়ী সম্পত্তি এখানে আমরা পাইলাম ক্রয় করেছি। আর কোন স্থায়ী সম্পত্তি আছে? না। না। তাহলে এই লাইনটা শেষ। এবার দেখেন এই লাইনটা যদি শেষ হয়, এই 8,000 মাইনাস না? হ্যাঁ। এই 8,000 এই পাশে নিলাম, এটার নাম কি দেখেন? নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। দেখেন নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এই একটা জিনিস পাইছি এটা। হুম। আচ্ছা এরপরে শোনেন, এই যে 3 নাম্বার ধাপে করব কি আমরা? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। বলেন কি করব? ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে মনে রাখেন ডিভিডেন্ড এবং এই যে শেয়ার, এই দুইটা জিনিস এমনি পাবেন সব সময়। কি বলছি? ডিভিডেন্ড এবং শেয়ার। শেয়ার। দেখেন এখানে আছে কি কি আছে হচ্ছে এই এখানে এখন দেখেন এখানে তিনটে আছে। এক কথা সর্বশেষ দেখেন ক্যাশ ডিভিডেন্ড 10,000 ওয়ার পেইড। ডিভিডেন্ড পেড করছেন কত টাকা? 10,000। আচ্ছা তিনটা জিনিস মুখস্থ করেন। ডিভিডেন্ড, কমন স্টক, মর্গেজ। এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যায়। ডিভিডেন্ড, কমন স্টক, মর্গেজ কোথায় যায় বলেন? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। একটু 2-3 বার বলেন যে ডিভিডেন্ড, কমন স্টক, মর্গেজ এগুলো কোথায় যায়? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যায়। মনে থাকবে? জি স্যার। আচ্ছা দেখেন ডিভিডেন্ড পেইড 10,000 টাকা। আচ্ছা পেইড করলে টাকা আসে না যায়? যায়। 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 তাহলে বিয়োগ হইবে। এই দেখেন ডিভিডেন্ড পেইড 10,000 টাকা মাইনাস। বুঝছেন এটা ঠিক আছে। সুজিব ভাই? জি স্যার। আচ্ছা এরপরে দেখেন 2,000 কমন স্টক আর ইস্যু মানে কি? কথা বলবেন। বিক্রয় করছে। আচ্ছা ইস্যু মানে বিক্রয় কি? করছে। বিক্রি করলে বিক্রয় টাকা পাবেন করছে। না দিবেন? পাবো। পাবো। তাহলে 2,000 শেয়ার, একটা শেয়ারের দাম 6 টাকা, তাহলে 2,000 টাকা। শেয়ারের দাম কত? 12। 6 দুগুণে 12,000। 12,000 টাকা। তাহলে এটা যোগ হইবে। এই দেখেন ইস্যু কমন স্টক 2,000 ইন্টু 6 ইকুয়াল 12,000 টাকা। বুঝতে পারছেন? কমন স্টক। বুঝতে পারছেন কি সবাই? জি স্যার। আচ্ছা এরপরে দেখেন অন হাফ অফ দ্য মর্গেজ আর রিপেইড। মর্গেজ একটা লোন। মর্গেজ কি একটা লোন? লোন। লোনের অর্ধেক টাকা পরিশোধ করে দিয়েছি। লোনের অর্ধেক টাকা কি করেছি? পরিশোধ করছি। আচ্ছা এখন উপরে ওঠেন। এই দেখেন মর্গেজ প্রথমে কত টাকা আছে বলেন? 10,000। 10,000। 2015 সালে আছে কত? 5,000। এখানেই বোঝা যায় যে আগে আসলে 10,000, বর্তমানে আছে 5,000। অবশ্যই 5,000 পেড করে দিয়েছে। এখান থেকেও কিন্তু বের করা যায়, কিন্তু নিচেও বলে দিয়েছে। তাহলে পেড করলে অবশ্যই বিয়োগ হবে। এই দেখেন মর্গেজ লোন
পেইড কত 5,000। আহ, আশাবাদী তাহলে এতটুকু বুঝতে 5,000 পারছেন? clear। আচ্ছা 12,000 থেকে 5,000 এবং 10,000 বিয়োগ করলে মাইনাস থাকে 3,000। 3,000 টাকা। ক্লিয়ার? এই 3,000 এর নাম হচ্ছে নিট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। বোঝেন নাই কে সেটা বলবেন? রাইয়ান আপু হ্যাঁ বুঝছি। বুঝছেন? এরপরে একটা জিনিস আমি উপরে বলেছি দেখেন, এইখানে একদম উপরে প্রশ্নে এই 2015 সালের এই যে ক্যাশ দেওয়া আছে 9,000, এই 9,000 উত্তর মনে থাকবে? হুম, আর এই যে বিগিনিং যে ক্যাশটা রয়েছে এটা কিন্তু সর্বশেষে যোগ করতে হবে। যোগ এই করতে হবে। বিগিনিং এটা কি করতে হবে? যোগ করতে যোগ হবে। করতে হবে। এই দেখেন অ্যাড মানে প্লাস ওপেনিং ক্যাশ ব্যালেন্স 6,700 টাকা পাইছেন? হুম, এই 2,300-র সাথে যদি 6,700 টাকা যোগ করেন আমাদের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আছে 9,000 টাকা। কত টাকা? 9,000 টাকা। এই 9,000 টাকা দেখেন উত্তর। এই দেখেন 9,000 টাকা মেলছে সকলে? হুম, জি স্যার। জি। কেউ বুঝতে পারেন এমন কেউ আছেন? একটু তাড়াতাড়ি বলবেন। জি ধন্যবাদ। এই ক্লাসটা কিন্তু এখনই শেষ হয়ে যাবে, সাথে সাথে আপনারা জয়েন করবেন, বেশি সময় ব্যয় করবেন না। ঠিক আছে? জি। ধন্যবাদ সকলকে।